শুভেচ্ছা। করোনা দুর্যোগকালীন এই সময়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, ঠিক সেই সময়ে অনলাইন ভিত্তিক এই ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় খোদার রহমতে খুব ভালো আছি। সেই জন্য তোমাদের এই পাঠে অনলাইন ক্লাসে এসে হাজির হয়েছি। তা বন্ধুরা, এবারে দেখা যাক আমার হাতে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছ বন্ধুরা? কি এটা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই চেনো, এটা পর্যায় সারণী। তাহলে আমাদের আজকের বিষয় তোমাদের নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। দেখো বন্ধুরা, আমাদের আজকের বিষয় রসায়ন অধ্যায় চতুর্থ পর্যায় সারণী। তোমরা তো জানোই আমি তোমাদের রসায়ন ক্লাস নিই, তাই বরাবরের মতো আমি আজকেও এই রসায়ন ক্লাসেই হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পর্যায় সারণীতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় দুটো হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য, 2 ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পাঠ আলোচনার বিষয় 1 পর্যায় সারণীর বৈশিষ্ট্য, 2 ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে বন্ধুরা, এবারে আসা যাক আমাদের আসল পাঠে। তাহলে পর্যায় সারণী আলোচনার প্রথমেই একটু জানা যাক যে পর্যায় সারণী কাকে বলে। পর্যায় সারণী কাকে বলে? বন্ধুরা, আমরা জানি যে আমাদের টেবিল, ধরো তোমাদের পড়ার টেবিলে যদি এলোমেলো থাকে তাহলে কি তোমাদের খুব ভালো লাগবে বা পড়তে সুবিধা হবে? বা মায়ের যখন রান্নাঘরে গেছো, রান্নাঘরে দেখেছো যে মা রান্নাঘরে এক জায়গায় পেঁয়াজ, এক জায়গায় মরিচ রেখেছেন, অথবা বিভিন্ন ধরনের ডালগুলো বিভিন্ন কৌটায় সজ্জিত করে রেখেছেন। আবার আমাদের পড়ার টেবিলে গণিত বিষয়গুলো একদিকে রাখি, ইংরেজিগুলো একদিকে রাখি, ঠিক খাতাগুলো এভাবে আমরা সজ্জিত করি। তাতে কি হয়? তাতে কিন্তু আমাদের খুব সহজে যখন যেটা চাই, যে খাতাটা চাই বা যে বইটা চাই, চট করে সেটা কিন্তু বের করতে পারি। অনুরূপভাবে মাও রান্নার সময় যখন যেটা চান হাতের কাছে, তিনি সুসজ্জিতভাবে সাজিয়ে রাখলে চট করে কিন্তু সেটা হাতের কাছে তিনি নিতে পারেন এবং তার রান্না কিন্তু সহজ হয়। বন্ধুরা, তোমরা জানো 118টি মৌল এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞান যেহেতু প্রতিনিয়ত আবিষ্কারের, আরও সামনে হয়তো আবিষ্কৃত হবে। এই 118টি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি প্রত্যেকের আলাদা আলাদাভাবে জানা যায় তাহলে কিন্তু খুব কঠিন একটা বিষয়। সেই জন্য এই একই ধরনের মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে দেখা গেছে যে অনেক মিল রয়েছে। এই মিলগুলোর মধ্যে সাদৃশ্য রেখে এই মৌলগুলোকে এরকম একটা টেবিলে সাজানো হয়েছে। এই টেবিলটাকে বা এই ছকটাকে বলা হয় পর্যায় সারণী। তো বন্ধুরা, তাহলে আমরা জানলাম পর্যায় সারণী কাকে বলে। এবারে দেখো বন্ধুরা, পর্যায় সারণীতে কিন্তু এই যে দেখো এই পাশে আমার কাছে আরও একটা বড় পর্যায় সারণী আছে, আমি দেখাই সেটা। তোমরা এবারে দেখো, এই যে দেখো পাশে একটা বড় পর্যায় সারণী রয়েছে। এখানে দেখো বন্ধুরা, এখানে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টি, ঠিক 18টি কি খাড়া স্তম্ভ রয়েছে। এই 18টি খাড়া স্তম্ভগুলোকে আমরা বলি গ্রুপ বা শ্রেণী। ঠিক অনুরূপভাবে দেখো আনুভূমিকভাবে বা ভূমির সমান্তরালে দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, মোট আনুভূমিক সারি রয়েছে 7টি। এই 7টি আনুভূমিক সারিকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি তাহলে এরকম করে যে খাড়া স্তম্ভগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কলাম, COLUMN। এই কলামগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী।
আর এই যে আনুভূমিক সারিগুলো আছে, আমরা এইভাবে যদি এঁকে দেখাই, এই আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায় বা পিরিয়ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চিনলাম পর্যায় এবং গ্রুপ বা শ্রেণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের প্রথম পাঠের বিষয়টি হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাহলে তোমাদের কিন্তু 62-63 পৃষ্ঠা খুঁজলেই দেখবা যে পর্যায় সারণী, সুন্দর করে একটা পর্যায় সারণীর ছক রয়েছে এবং তোমাদের মনে হয় বাড়িতে অনেকেরই পর্যায় সারণী খুব অল্প মূল্যে কিনে সেটা কিন্তু বাধাই করে টেবিলের সামনে রাখা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আজকে প্রথমে পড়ব পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর বৈশিষ্ট্যে দেখা যাবে যে পর্যায় সারণীতে বন্ধুরা খুব ভালো করে দেখো যে পর্যায় সারণীতে এই 1, 2, 3, 4 এইভাবে ঠিক বাম থেকে আস্তে 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 ডান পর্যন্ত দেখো মোট কয়েকটি গ্রুপ আছে? মোট আছে 18টি গ্রুপ বা শ্রেণী। আবার দেখো আনুভূমিকভাবে উপর থেকে নিচ পর্যন্ত আমি একটু আগে দেখালাম মোট 7টি আনুভূমিক সারি আছে। এই তাহলে আমরা বলবো কি এই পর্যায় সারণীটাতে 18টি গ্রুপ বা শ্রেণী আছে আর 7টি পর্যায় বা পিরিয়ড আছে। তোমরা বই দেখেও আরও ভালো করে বুঝতে পারবে, বইটি যদি সামনে নিয়ে পড়ো সেই সাথে পর্যায় সারণীটা। এবারে দেখো প্রথম যে পর্যায়, প্রথম পর্যায়ে মোট কয়টি মৌল আছে বন্ধুরা? দেখো শিক্ষার্থী বন্ধুরা, হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে আছে মোট 2টি মৌল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার একটি বেশ বড় পর্যায় সারণীর উপকরণ আছে। আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য যখন পড়ছি তাহলে দেখো প্রথম পর্যায়ে হাইড্রোজেন এবং হিলিয়াম এই 2টি মৌল আছে। এবং এবারে দেখো দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এভাবে দেখবা যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অনুরূপভাবে চতুর্থ পর্যায়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে। এবারে আসা যাক চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে বন্ধুরা আমরা একটু বলেই দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। অনুরূপভাবে পঞ্চম পর্যায়টা একটু বলে নিই যে কয়টি মৌল আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তা 18। তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা বোঝা যাচ্ছে চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল আছে। এগুলো কিন্তু পর্যায় সারণীর এক একটি বৈশিষ্ট্য। ষষ্ঠ পর্যায়ে বন্ধুরা দেখো, ষষ্ঠ পর্যায়ে দেখো সিজিয়াম থেকে শুরু হয়েছে 1, 2, ঠিক 3 নাম্বার গ্রুপে এসে দেখো 57 থেকে 71 পর্যন্ত এখানে এতগুলো মৌল এই একটি ঘরের অবস্থান হতো। অর্থাৎ এরা সবাই প্রায় একই রকম। এইভাবে এই 57 থেকে 71 পর্যন্ত মৌল, 57 নাম্বার নাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌল বলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15টি মৌলের অবস্থান হতো এই 3 নাম্বার গ্রুপে এই ষষ্ঠ পর্যায়ে। এটি একটি ব্যতিক্রম বিষয়, সেই জন্য এটাকে পর্যায় সারণীতে আলাদাভাবে দেখানো হয়েছে এবং এই 15টি মৌলকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। অনুরূপভাবে দেখো সপ্তম পর্যায়ে ফ্রান্সিয়াম, রেডিয়াম। এরপর আবার দেখো 89 থেকে 103 পর্যন্ত যে 15টি মৌল দেখো তাকে আবার পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দেখানো হয়েছে। এই 89 নম্বর মৌলটি হচ্ছে অ্যাক্টিনিয়াম আর 103 নম্বর মৌলটি হচ্ছে লরেনসিয়াম। এখানেও কিন্তু বলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15টি মৌলের অবস্থান কিন্তু হতো ঠিক এই সপ্তম পর্যায়ে 3 নং গ্রুপে। এবং এটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী, যার জন্য পর্যায় সারণীতে নিচে এবং এদের মধ্যে এদের যেহেতু বৈশিষ্ট্য এবং একই ধরনের মৌল, সেই জন্য এদেরকে নিচে আলাদাভাবে দেখানো হয়েছে এবং এই সিরিজটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পর্যায় ভিত্তিক বললাম। এবারে দেখো গ্রুপে
এক নং গ্রুপে দেখো কয়টি মৌল আছে, 1 2 হাইড্রোজেন থেকে শুরু, 1 2 3 4 5 6 7। 1 নং গ্রুপে আছে 7টি মৌল। 2 নং গ্রুপে আছে বেরিলিয়াম থেকে রেডিয়াম পর্যন্ত 1 2 3 4 5 6 6টি। এবারে দেখো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, 3 নং গ্রুপে দেখো আমরা আগেই বলেছি যে ল্যান্থানাইট সিরিজ আছে, অ্যাক্টিনাইট সিরিজ আছে, সেজন্য ল্যান্থানাইট সিরিজের মোট মৌল 15টি, আবার অ্যাক্টিনাইট সিরিজের মোট মৌল 15টি, তাহলে 15 15 30, আর এখানে আছে স্ক্যান্ডিনিয়াম আর ইটারিয়াম, তাহলে মোট দুটো হলো, তাহলে 32টি, অর্থাৎ 3 নং গ্রুপে 32টি মৌল আছে। এবারে শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 নং গ্রুপ থেকে 12 নং গ্রুপ পর্যন্ত প্রত্যেকটি গ্রুপের মোট 4টি করে মৌল আছে। এবারে আসা যাক 13 নং গ্রুপ। 13 নং গ্রুপে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 13 নং গ্রুপ আমার এই পর্যায় সারণীটা যখন আমি তৈরি করে নিয়েছিলাম তখন এই সকল 118টি মৌল ছিল না, বইয়ে এসেছিল না, সেই ক্ষেত্রে তখন আমি পরে এটি আবার তৈরি করেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 13 নং গ্রুপে মোট কয়টি মৌল আছে? 13 নং গ্রুপে 1 2 3 4 5 6, ঠিক 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে কিন্তু 6টি করে মৌল আছে। দেখো 17 নঙে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন এবং হচ্ছে টেনেসিস। মোট 1 2 3 4 5 6, অর্থাৎ 17 নং গ্রুপে আছে মোট 6টি, অর্থাৎ 13 থেকে 17 নং গ্রুপ প্রত্যেকটি গ্রুপে 6টি করে মৌল আছে। এখন 18 নং গ্রুপে আছে মৌল মোট, দেখো শিক্ষার্থী বন্ধুরা, হিলিয়াম থেকে শুরু করেছে, শেষ হয়েছে ওগানিশানে, তাহলে 1 2 3 4 5 6 7, মোট 7টি মৌল। এই গ্রুপটাকে কি গ্রুপ বলা হয় বন্ধুরা? তোমরা জানো, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এতক্ষণ আমরা গ্রুপ এবং পর্যায় ভিত্তিক কোন গ্রুপে কতটি মৌল আছে তার অবস্থান সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, সেই সাথে এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য হচ্ছে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে তত এদের কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে কি হবে? পরিবর্তিত হবে। এটাও কিন্তু পর্যায় সারণীর কিন্তু একটা বৈশিষ্ট্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবারে শিক্ষার্থী বন্ধুরা আসা যাক ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই বিষয়ে আমরা এখন পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে পর্যায় সারণীতে কি আছে? আনুভূমিক সারি আছে এবং খাড়া কি আছে? স্তম্ভ আছে, যেগুলোকে আমরা গ্রুপ বলছি, এবং আনুভূমিক সারিগুলোকে কি বলছি? আমরা পর্যায় বলছি। তাহলে এই পর্যায় সারণীতে কোনো মৌলের একই সাথে কি নির্ণয় করতে হবে? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে এসো আমরা নির্ণয় করা শিখি কিভাবে। তাহলে প্রথমে আমরা পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে কি করব? আমি একটা উদাহরণ নিয়েছি, যেমন লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 3, এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাও 3। এর ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s1। এটা কিন্তু এই পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই ওই মৌলের কি পর্যায় সংখ্যা নির্ধারণ করে। এর সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কত? 2 নম্বরে শেষ হয়েছে, অর্থাৎ লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীতে 2 নং পর্যায়ে অবস্থিত। দেখো তোমরা এখান থেকে দেখো, হাইড্রোজেন 1 নঙে ছিল, লিথিয়াম দেখো কি 2 নঙে আসছে। ঠিক অনুরূপভাবে আমরা কি সোডিয়াম দেখো 3 নং পর্যায়ে এর অবস্থান। আমরা দেখিনি, এটা একটু প্রমাণ করে ফেলি। দেখো কিভাবে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 11, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s1। তাহলে এর সর্ববহিস্থ শক্তি স্তর কোথায় যে শেষ হয়েছে? 3 নাম্বার শক্তি স্তরে শেষ হয়েছে, 3 নাম্বার শক্তি স্তরে যে শেষ হয়েছে, তাই এর পর্যায় কত? 3 নং। আমরা দেখলাম বন্ধুরা, একটু আগে দেখলাম। তাহলে এর অবস্থান কত? 3 নং পর্যায়, 3 নং পর্যায়। আর অনুরূপভাবে লিথিয়াম হচ্ছে এই যে 2 নং পর্যায়, 2 নং পর্যায়। আর সোডিয়াম দেখো 3 নং পর্যায়ে এর অবস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে এসো কোনো মৌলের পর্যায় সারণীতে গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে জানা যাক। এই ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম আছে। 1 নম্বর নিয়ম, সেটা হচ্ছে আমি হাইড্রোজেন উদাহরণ এবং সোডিয়াম দিয়ে শুরু করেছি। সেটা হচ্ছে আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1,
এবং এর ইলেকট্রন বিন্যাস দেখো 1s1। এই ক্ষেত্রে যেটা নিয়ম, সেই নিয়মটা হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল আসে, তাহলে এস অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা থাকবে সেটি তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে এস অরবিটাল আসছে এবং এস অরবিটালে দেখো কয়টা ইলেকট্রন আছে? একটি। তাহলে এই গ্রুপ হবে 1 নং গ্রুপ। তাহলে হবে 1 নং গ্রুপ। অনুরূপভাবে আমি আরও একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে রেখেছি, সেটি হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো এর সর্বশেষ শক্তি স্তর কিন্তু এস অরবিটালে যে শেষ হয়েছে এবং এস অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা? একটি। তাহলে এর গ্রুপ নং হবে, তাহলে এর গ্রুপ নং হবে, অর্থাৎ পর্যায় সারণীতে এর গ্রুপে অবস্থান হবে 1 নং গ্রুপ। 1 নং গ্রুপ। তাহলে বন্ধুরা এইভাবে আমরা অন্যান্য মৌলের 2, 3 নং মৌলের গ্রুপ নং কিন্তু নির্ণয় করতে অনায়াসে পারব। এবারে চলে আসা যাক আরেকটি নিয়ম, 2 নং নিয়ম। আমি লিখেছি বোরন এবং কার্বন। সেক্ষেত্রে হচ্ছে বোরন দেখো ইলেকট্রন সংখ্যা 5, এর ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p1। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি অরবিটালে যে শেষ হয়, তাহলে এস এবং পি অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা থাকবে তার সাথে 10 অর্থাৎ 10 যোগ করলে যে সংখ্যাটা আসবে সেটি সে মৌলের গ্রুপ সংখ্যা। যেমন এখানে দেখো বোরন হচ্ছে, বোরনের দ্বিতীয় শক্তি স্তর এস এবং পি স্বাভাবিকভাবে, এবং এস অরবিটালে আছে কি 2টি ইলেকট্রন, পি অরবিটালে আছে 1টি ইলেকট্রন। তাহলে 2 + 1, সেই সাথে আমরা 10 যোগ করেছি, 2 + 1 + 10, তাহলে কি হলো 13। তাহলে এর অবস্থান হবে 13 নং গ্রুপে, 13 নং গ্রুপ। ঠিক এইভাবে আমি আরও একটি মৌলের ইলেকট্রন বিন্যাস কার্বনের করে রেখেছি। কার্বন কত? 1s2 2s2 2p2। তাহলে অরবিটালে যে শেষ হয়েছে দেখো এস অরবিটালে আছে 2টি ইলেকট্রন, পি অরবিটালে আছে 2টি ইলেকট্রন। তাহলে এই 2 + 2 + 10, তাহলে কত হচ্ছে? 14। তাহলে গ্রুপ নং হবে 14। শিক্ষার্থী বন্ধুরা দেখো 13 নং গ্রুপে বোরনের অবস্থান। এই যে এতক্ষণ আমরা দেখো বোরনের অবস্থান 13 নং গ্রুপে করেছিলাম। অনুরূপভাবে কার্বনের অবস্থান দেখো 14 নং গ্রুপে। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ কার্বন ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 6, দেখো এর অবস্থান 14 নং গ্রুপে। দেখো দেখতে পাচ্ছি আমরা কার্বনের অবস্থান 14 নং গ্রুপে। ঠিক এইভাবে আমরা 15 16 17 কিন্তু অনুরূপভাবে করতে পারবো। তোমরা এটা বাসায় চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটা নিয়ম আছে, সেটি হচ্ছে দেখো আমি এখানে লিখে রেখেছি স্ক্যান্ডিনিয়ামের। আমরা জানি স্ক্যান্ডিনিয়ামের, এর আগে আমরা পদার্থের গঠনে দেখেছি স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। সেখান থেকে আমি আবারও তোমাদের নিশ্চয়ই মনে পড়ছে পূর্বজ্ঞান থেকে, সেখানে দেখো ইলেকট্রন বিন্যাস আছে। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 21, পারমাণবিক সংখ্যা 21, ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে এই কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং ঠিক তার আগে যদি ডি অরবিটাল থাকে, তাহলে সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে এবং তার ঠিক আগে ডি অরবিটালে যে কয়টি ইলেকট্রন থাকে, সেই 2 অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হয় ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কত হবে শিক্ষার্থী বন্ধুরা? আমি একটু এখানে লিখলাম। এই ক্ষেত্রে আমি বলতে পারি, এই যে লিখে রেখেছি D+S, তাহলে স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কত? দেখো স্ক্যান্ডিনিয়ামের ডি উপশক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন, এস উপশক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন। তাহলে কত হলো? 2 আর 1 3। তাহলে স্ক্যান্ডিনিয়ামের অবস্থান বা গ্রুপ হবে 3 নং গ্রুপ। অনুরূপভাবে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে, এখানে করে রেখেছি। আয়রনের ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রন সংখ্যা কত? 26। আমরা জানি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 26। এর ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। দেখো যোগ করলে ঠিক 26 হচ্ছে কিনা? 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18, 18 আর 6 কত হয় শিক্ষার্থী বন্ধুরা? 24, 24 আর 2
26। তাহলে এখানেও দেখো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন দেখো এস অরবিটালে যে শেষ হয়েছে এবং সেক্ষেত্রে আছে কয়টি ইলেকট্রন? 2টি। আর ঠিক তার আগে আছে ডি অরবিটাল এবং ডি অরবিটালে আছে 6টি ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে ডি প্লাস এস কত হবে? ডি প্লাস এস হবে আয়রনের ক্ষেত্রে 6 + 2 সমান 8, অর্থাৎ এর অবস্থান 8 নং গ্রুপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য জানলাম বিভিন্ন, সেই সাথে জানলাম যে ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। আমরা বেশ অনেকগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করলাম এবং এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সেই মৌলগুলোর পর্যায় সারণীতে আমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা শিখলাম। তাহলে আজকের পাঠ আমাদের এই পর্যন্তই। এখন তোমাদের কয়েকটি বাড়ির কাজ দিয়ে দিব, তোমরা বাসায় চেষ্টা করবে এবং আমি জানি এই পাঠটি তোমাদের জন্য অনেক অনেক বেশি সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের রসায়নের পর্যায় সারণী পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার বেলায় আমরা বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে দেখো আমি লিখেছি একটি বাড়ির কাজ। সৃজনশীল প্রশ্ন অনুযায়ী আমি বাড়ির কাজটি তৈরি করেছি। সেটি হচ্ছে এখানে 3টি মৌল দেয়া আছে এক্স ওয়াই জেড, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে এক্স এর 3, ওয়াই এর 12 এবং জেড এর 22। 3টা মৌল এখানে এক্স ওয়াই জেড, এই 3টি মৌলকে এক্স ওয়াই জেড দ্বারা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন ক নং প্রশ্ন 1 নম্বরের জন্য, সেটা হচ্ছে পর্যায় সারণী কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ পর্যায় সারণী কাকে বলে, এটা জ্ঞানমূলক প্রশ্ন। খ নং প্রশ্ন অনুধাবনমূলক, পর্যায় সারণীর 3 নং গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, পর্যায় সারণীর 3 নং গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এবারে আসা যাক প্রয়োগমূলক প্রশ্ন, সেটা হচ্ছে গ নং প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে পর্যায় সারণীতে ওয়াই এর পর্যায় সংখ্যা নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা এবারে ঘ নং প্রশ্ন উচ্চতর দক্ষতা, সেটি হচ্ছে লিখেছি প্রশ্নটা পর্যায় সারণীতে এক্স এবং জেড এর গ্রুপ ভিন্ন, যুক্তি সহ ব্যাখ্যা করো। এর নম্বর বন্টন আমরা জানি 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজের সাথে সাথে আমাদের আজকের পাঠ আলোচনা এই পর্যন্তই। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমাদের আজকের পাঠ ছিল পর্যায় সারণী এবং সে বিষয়ে 2টি পাঠ নিয়েছিলাম, পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ গ্রুপ এবং পর্যায় নির্ণয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বাড়ির কাজটি করবে এবং সেই সাথে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যাবার বেলায় আমি আবারও বলবো, তোমরা সবাই বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আজ এখানেই শেষ করছি।